ঝোপের আড়ালে যে মজা করি চলো। রাস্তায় দাঁড়ানো তিনজন বখাটে ছেলের একজন নোবাকে উদ্দেশ্য করে নোংরা বাক্যটি বলল। বাকি দুজন হাসছে। সে হাসিতে মিশে আছে নোংরা চাহনি। নোবা অবাক হয়ে গেল। নোবার পরনে নীল রঙের ফুল হাতার লং গ্রাউন ও বড় হিজাব। লোকে বলে ধর্ষণ কি এমনি এমনি হয়? দোষ আছে তাই ধর্ষণ হয়। মেয়েরা পর্দা করলে কি ধর্ষণ হতো? খোলামেলা পোশাক পরলে ধর্ষণ তো হবেই। নোবা একবার বলেছিল, পৃথিবীর প্রতিটি মেয়ে উলঙ্গ থাকলেও পুরুষের জন্য চোখের হেফাজত করা ফরজ। আর পৃথিবীর প্রতিটি পুরুষ ধার্মিক ও ন্যায়পরায়ণ হলেও নারীদের জন্য পর্দা ফরজ। সাথে সাথে তাকে শাহবাগী ট্যাগ দেওয়া হয়েছিল। তাকে বলা হয়েছিল, পুরুষের কাজ নিয়ে মাথা ঘামিও নামে, নিজে পর্দা করো। একজন মহিলা বলেছিল, নিজে ঠিক তো পুরো দুনিয়া ঠিক। আরেকজন বৃদ্ধা বলেছিল, তোমরা মাইয়ারা কাপড় ঠিকমতো পিন দিবে না, ল্যাংটা থাকবা, পর্দার বিরোধিতা করবা। ধর্ষণ তোমগর করব না তো করব কারে? নোবা সেদিন কাউকে বোঝাতে পারিনি সে পর্দার বিরোধিতা করেনি। তাই সে আর কাউকে বোঝানোর চেষ্টাই করেনি। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, যে বুঝবে না বলে প্রতিজ্ঞা করে নেয় তাকে বোঝানো অসম্ভব। নোবা সেদিন থেকে আরও ভালোভাবে পর্দা করত। সবাই খুশি হয়েছিল নোবার পরিবর্তনে। তবে আজ বিকেলে পর্দার সহিত বের হওয়া সত্ত্বেও তাকে ইফটিজিং কেন হতে হলো? নোবা খুব ভালো করে জানে, আজ নোবা ধর্ষিত হলে এই সমাজ তাকেই দোষী বলবে। তাই নোবাকে বাঁচতে হবে, নিজেকে রক্ষা করতে হবে। নোবা ইরহামকে বলল, চলো যাই। ইরহাম হকচকিয়ে গেল। ভাবল, কি বলে এই মেয়ে? জাহিদ, রিনব হাসি বন্ধ করে নোবার দিকে তাকিয়ে রইল। রিনব বলল, বেশ্যা নাকি রে তুই? নোবার হাসি পেল, হাসল না, বলল, যা মনে করো। কেন আমি বেশ্যা হলে যাবে না ঝোপে? রিনব রাগান্বিত কণ্ঠে বলল, চল ঝোপে চল, তোর মজা মিটায়। নোবা, আমার একটা শর্ত আছে। রিনব, বেশ্যার আবার শর্ত? ইরহাম, আহা শুনি না, কি শর্ত দিবে? নোবা বলল, একজন একজন করে ঝোপের আড়ালে যেয়ে করতে হবে। মজা আমারও চাই। ছেলেগুলো ঘৃণার দৃষ্টিতে তাকালো, তারপর রাজি হলো। জাহিদ লোভনীয় দৃষ্টিতে নোবার দিকে তাকিয়ে বলল, আমি আগে যাব। নোবার ডান হাত ধরে জাহিদ নোবাকে নিয়ে ঝোপের আড়ালে গেল। কিছুক্ষণ পরে ভেসে আসলো আর্ত চিৎকার। নোবা জাহিদের হাতে সেফটি পিন পুঁতে দিয়ে আড়াআড়িভাবে টান দেয়। ফলে ব্যথায় আর্ত চিৎকার করে ওঠে জাহিদ। নোবার সাথে সাথে বালি মাটি হাতে নিয়ে ছুঁড়ে মারে জাহিদের চোখে। তারপর পালাতে থাকে। এদিকে জাহিদ যন্ত্রণায় ছটফট করতে থাকে। জাহিদের চিৎকার শুনে রিনব ও ইরহাম আসে। কিন্তু তার আগে নোবা ঝোপের পাশ দিয়ে একটি মেটো পথে দৌড়াতে দৌড়াতে অনেক দূর চলে যায়। রিনব ও ইরহাম জাহিদকে নিয়ে ডাক্তারের কাছে যায়। তাদের চোখে পরাজয়ের ক্ষোভ। অন্যদিকে বাসায় পৌঁছে দরজার ছিটকিনি আটকালো নোবা। মেঝেতে বসে আতঙ্কিত হয়ে বারবার দরজার ছিটকিনি দিকে তাকাতে লাগলো নোবা। হ্যাঁ, ছিটকিনি আটকানো। এখানে সে নিরাপদ। এই সীমার বাইরের নির্মম বাস্তবতার মুখোমুখি এইমাত্র হয়েছে সে। ভয়ে আর আতঙ্কে কাঁপছে নোবা। তবে মনে এক অদ্ভুত প্রশান্তি। সে বেঁচে গিয়েছে। সে নিজের কৌশলে, নিজের সাহসে, নিজের বুদ্ধিতে নিজেকে রক্ষা করতে পেরেছে। কিন্তু আতঙ্ক কি এত সহজে চলে যায়? যদি তারা তিনজন মিলে তাকে ধর্ষণ করতে আসতো, সে একা একটা মেয়ে হয়ে কি পারত তাদের সাথে লড়াই করতে? শিউরে উঠল নোবা। আজকের ভয়ঙ্কর বিপজ্জনক ঘটনাটি কাউকে বলতে পারলে মানসিক শান্তি লাগতো। কিন্তু না, তার মা ছাড়া আর কাউকে বলা যাবে না। এই শহর আজও বদলায়নি। কাউকে বললে এই মধ্যবয়স্ক নারী আর বৃদ্ধার জায়গায় আরেক নারী, আরেক বৃদ্ধা আসবে তার দোষ খুঁজতে। জাহিদ, ইরহাম ও রিনবদের মতো ধর্ষকদের পক্ষে থাকে অধিকাংশ মানুষ। তবুও নোবা জানে সে বেঁচে গেছে। কিন্তু এই শহরের অন্য কোনো নোবা যদি একা পড়ে, সে কি পারবে নিজেকে বাঁচাতে? এই ঘৃণে ধরা, পচে যাওয়ার সমাজ কি কখনো পরিবর্তন হবে? সকাল 7টা। পাখির কিচিরমিচির আওয়াজে ঘুম ভাঙল নোবার। নোবার ঘুম হয়নি গত রাতে। রাতটা দুঃস্বপ্নে কেটেছে। কেউ ধাও করছে তাকে। একটা অন্ধকার রাস্তা, তার সবশেষে একটা ঝোপ। ঠিক যেন গতকালকের বিপজ্জনক ঘটনাটার প্রতিচ্ছবি। নুবার বাবা নেই। মা একজন প্রাইভেট স্কুলের শিক্ষিকা। ছোট ভাই নাফিস 3য় শ্রেণীতে পড়ে। নুবাকে বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে। নুবার স্বপ্ন, একদিন আমি একজন নীতিনিষ্ঠ শিক্ষিতা হব। আমাকে দেখে শিক্ষার্থীরা সাহস খুঁজে পাবে। কিন্তু এই সমাজের নারীরা বারবার নোবাকে বলে, তুমি নারী, ঘরকন্যার কাজ শিখো, বিয়ে করো, সংসার করো। পড়ালেখা শিখে কি করবা? সেই তো পরের বাড়িতে যেয়ে বাসন মাজবা। নোবা প্রথম প্রথম প্রতিবাদ করলে তাকে বেদব আখ্যা দেওয়া হয়। সেই থেকে সব ফালতু মহিলার ফালতু কথা শুনে না শোনার ভান ধরে নোবা। তবে চালিয়ে যায় পড়াশোনা।
পাশাপাশি সে অনলাইনে প্রজাপতি বুকশেফে বই বিক্রি করে কাজ করে। পরের দিন ভার্সিটিতে গেলে বেশিরভাগ শিক্ষার্থীরা নোবার দিকে ঘৃণার দৃষ্টিতেই তাকায়। এমন সময় একই ভার্সিটির অনার্স সেকেন্ড ইয়ারের তাসফিয়া অতিয়া এসে নোবার সামনে দাঁড়ায়। তাসফিয়া নোবাকে বলে, ভার্সিটিতে পড়া মেয়ের শরীরে তেজ কত, এত জ্বালা থাকলে পতিতালয়ে গেলেই হয়। নোবা অবাক চাহনি মিলে তাকিয়ে থাকে, চোখ দিয়ে গড়িয়ে পড়ে টলমল জল। বলে, আপু, আমি কি করেছি? আমার সাথে এভাবে কথা বলছেন কেন? তিয়া নোবাকে উদ্দেশ্য করে তাসফিয়াকে বলে, ন্যাকা, যেন কিচ্ছুটি জানে না। নোবা, একজন একজন করে ঝোপের আড়ালে যেয়ে করতে হবে। জাহিদ লোভনীয় দৃষ্টিতে নোবার দিকে তাকিয়ে বলল, আমি আগে যাব। নোবার ডান হাত ধরে জাহিদ নোবাকে নিয়ে ঝোপের আড়ালে গেল। এই ভিডিও ফুটেজটা ভাইরাল হয়েছে। নোবা ভার্সিটিতে প্রবেশ করা মাত্রই সবাই নোবাকে উদ্দেশ্য করে নোংরা কথা বলতে শুরু করলো। পিয়া, নোবা, তুমি নাকি কিছু ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলে ঝোপে? তুষি, আরে ধুর, দেখা করতে নাকি? কি বলছিস? বল জ্বালামিটাতে ঝোপে গিয়েছিল, আর সহ্য করতে পারে না। দৌড়ে ভার্সিটি থেকে বেরিয়ে আসে নোবা, রিকশায় উঠে বসে। রিকশা হঠাৎ গলি দিয়ে যেতে শুরু করে, অথচ নোবা রিকশাওয়ালাকে বলেই উঠেছিল রোড দিয়ে যেতে হবে। রিকশাওয়ালাকে নোবা সেই কথা মনে করিয়ে দিয়ে রোড দিয়ে চালাতে বলে। রিকশাওয়ালা বলে, মামনি, আমাকে একটু মজা দিও, তোমার তো অভ্যেস আছেই, বলে রিকশা থামায়। নোবার তখন নোবার জামার পকেটে লুকানো ছুরিতে। রিকশাওয়ালা নোবার কোমরের দিকে হাত বাড়াতে থাকে। নোবা সুযোগ বুঝে ছুরি বের করে রিকশাওয়ালার আঙ্গুল বরাবর কোপ দেয়। আঙ্গুলের অনেকাংশই কেটে যায়। অজরধারায় রক্ত গড়িয়ে পড়ে মাটিতে। এতে কোনো পাত্তা না দিয়ে গলি থেকে বের হয়ে বাসায় চলে যায় নোবা। ভার্সিটিতে ঘটে যাওয়া ঘটনাটি মাকে বলে। 3 দিন ঘর বন্দি ছিল নোবা, কারো চোখে চোখ রাখেনি। তবে চতুর্থ দিন সকালে সে একটা খাতা খুলে লিখতে শুরু করে, আমার নাম নোবা, আমি নারী, আমি নির্দোষ, আমি নিজেকে একদিন নির্দোষ প্রমাণ করবই ইনশাল্লাহ। এই লেখার পর কলম কিছুক্ষণের জন্য থেমে গিয়েছিল, কিন্তু নোবার চোখে কান্না ছিল না, ছিল আগুন। নোবা ঠিক করে এই সমাজে আরও নোবাদের জন্য সে একটি নারী আশ্রম গড়বে। কারণ নারীরা নির্দোষ প্রমাণিত হওয়ার পরেও সমাজ তাদেরকে বাঁচতে দেয় না। তার তৈরি করা নারী আশ্রম নির্দোষ অবহেলিত নারীদের বাঁচাবে। তার নারী আশ্রমের মূল কাজ হবে সমাজের চোখে ঘৃণিত নির্দোষ ধর্ষিতা নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। দোষী হোক বা নির্দোষ, কলঙ্কের দাগ লাগলে তো আর মুছে ফেলা যায় না। কারণ নির্দোষ হলেও যেসব কথা শুনতে হয়, তুমি কিছু না করলে এমনি এমনি তোমার শরীরে কলঙ্কের দাগ লাগলো। নোবা সিদ্ধান্ত নিল সে প্রথমে তার মতো নির্যাতিতা কিছু মেয়েকে খুঁজে বের করবে। এই জন্য নোবা ফেসবুকে জীবিত সাক্ষ্য নামে একটি পেজ তৈরি করলো। প্রথম পোস্টে সে ছদ্মনাম ব্যবহার করে নিজের সাথে হওয়া অন্যায়ের পুরোটা লিখে। পোস্টের শেষ লাইন, নারী বিদ্বেষের বিপক্ষে আমি আজীবন যুদ্ধ করেই যাব। নোবা চেয়েছিল এই পোস্ট ভাইরাল হোক, এবং হলেও তাই। অনেকেই শেয়ার করলো, ইতিবাচক মন্তব্য করলো। কিছু মানুষ লিখলো, এরা হচ্ছে পুরুষ বিদেশি, সমাজটা শেষ হয়ে যাবে, শালীনতা নেই, সাহস বেশি, এমন মেয়েদের ঠাঁই পতিতালয়ে, ছি ছি, কি অশ্লীল। তবে কিছু নারী সাহস করে ইনবক্সে তাদের গল্প বলতে শুরু করলো, তরি, আপু, আমিও প্রতিবেশী দাদুর বাড়িতে দাদুর বন্ধুর হাতে ধর্ষণের শিকার হয়েছিলাম। কাউকে বলিনি, কারণ আমার মা বলেছিল তুই মরলেই ভালো করতি। কেয়া, আপু, স্কুল থেকে ফেরার পথে বকাটে ছেলেরা আমাকে ধর্ষণ করে, ও ধর্ষণের ভিডিও করে অনলাইনে ছেড়ে দেয়। তারপর নির্দোষ আমি স্কুল ছাড়তে বাধ্য হই। কিন্তু জানো, ধর্ষকরা এখনও বুক ফুলে ঘুরে বেড়ায়। আর আমি শুনি আমার রেট কত। পড়ি, আপু, আমার নিজের কাকু আমার পেটে বুকে হাত দিয়েছিল। মাকে বলেছিলাম, মা মুখ চেপে ধরেছিল, বলেছিল চুপ থাকতে, এমন নোংরা কথা বলতে নেই। নোবার পেজে সেসব মেয়েদের লেখা পোস্ট হতে লাগলো, নাম না দিয়ে, পরিচয় গোপন রেখে। জীবিত সাক্ষ্য হয়ে উঠল প্রতিবাদের উজ্জ্বল আগুন, যা নড়েবড়ে সমাজ ব্যবস্থাকে প্রশ্ন করতে শুরু করলো। নোবা, তরি, পরিয়ার কেয়ার সাথে দেখা করলো। তারা 4 জন একসাথে তাদের জমানো টাকা দিয়ে টিনের তৈরি 6 রুমের একটা বাড়ি করলো। যেসব নির্যাতিতা মেয়েরা পরিবার থেকে বেরিয়ে আসতে চায়, নিরাপদ আশ্রয় চায়, লেখাপড়া চালিয়ে যেতে চায়, তাদের জন্য নাম দিল নিরাপদ নারী বাড়ি। তারা একটি রুম নিজেদের জন্যই রাখলো। সেই রুমের লকারে তাদের বেতনের টাকার কিছু অংশ জমা করতে শুরু করলো। নাম দিল নিরাপত্তা ফান্ড। এই ফান্ডের ওপর উপকারভোগী ছিল জরি নামের এক মেয়ে, যে বিয়ের আগের রাতেই পালিয়ে এসেছিল, কারণ তার সৎমা তার বিয়ে ঠিক করেছিল একজন ধর্ষকের সাথে।
ভার্সিটিতে যেতে পারে না নোবা। ভার্সিটিতে যেতে না পারায় অনলাইনে প্রচুর কাজ করে নোবা। ল্যাপটপে বসে রেসিলিংয়ের কাজ করছে নোবা। এমন সময় দরজায় কড়া নাড়ল কেউ। নোবার মা দরজা খুললেন। দুজন মানুষ দাঁড়িয়ে, একজন সিভিল ড্রেসে, অন্যজন ইউনিফর্মে। সিভিল ড্রেসের মানুষটি বললেন, আমি গোয়েন্দা শাকিল রহমান, আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে এসেছি। হ্যাঁ, নুবার মা নুবার আড়ালে যোগাযোগ করেছিলেন সাইবার অপরাধ দমন শাখার সঙ্গে। মেয়েকে জড়িয়ে ছাটখাট করে ছড়ানো ভিডিও তিনি মেনে নিতে পারেননি। শক্ত সাহসী মেয়ের চোখের কান্না, সমাজের কুৎসিত অপবাদ তাকে বাধ্য করেছিল সত্যের জন্য দাঁড়াতে। নুবার সামনে বসে গোয়েন্দা বললেন, তুমি জানো কি যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা এডিট করা? নুবা মাথা নিচু করে থাকলো, কণ্ঠে হতাশা, ক্ষোভ। নুবা, হ্যাঁ জানি, কিন্তু কারা করবে এটা? শাকিল রহমান ল্যাপটপ থেকে একটি ভিডিও বের করে বললেন, এই ভিডিওটা দেখো। এটা ঝোপে যাওয়ার আগের ও পরের সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ। ভিডিওটি স্পষ্ট দেখা গেল তিনজন ছেলের নোংরা প্রস্তাব। নুবার আত্মরক্ষার কৌশল। গোয়েন্দা শাকিল রহমান বললেন, ঝোপের পাশের একটি বাসায় থাকা সিসিটিভিতে পুরো দৃশ্যই ধরা পড়ে। তবে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো ভিডিও এডিট করে যে ছড়িয়েছে সে ওই বাসার মালিকের ছেলে শিহাব। তোমরা একই ভার্সিটিতে একই ডিপার্টমেন্টে পড়ো। ভিডিও এডিট করার সফটওয়্যার মাধ্যমে ফুটেজ কাটছাট করে ছড়ানো হয়েছিল। ওই কাজটা করেছে শিহাব নিজে। আমরা তার ল্যাপটপে প্রমাণ পেয়েছি। আমরা তার ল্যাপটপ থেকে সফটওয়্যার ফাইল সব উদ্ধার করেছি। সেসব দোষ স্বীকার করেছে। নুবার চোখ ভিজে গেছে, কিন্তু ঠোঁটে এক বিন্দু হাসি, যেন এই কদিনের অনেক ভারী বোঝা হালকা হয়ে গেল। গোয়েন্দা উঠে দাঁড়িয়ে বললেন, তোমার মা যদি সাহস করে আমাদের কাছে না আসতেন, হয়তো আমরা সত্যের এতটা কাছে পৌঁছাতে পারতাম না। নুবার মা মেয়ের মাথায় হাত রেখে বললেন, আমি জানি তুই নির্দোষ। আমি মা হয়ে তোর প্রতি হওয়া অন্যায় মেনে নেই কিভাবে? নুবার চোখ মুছল। শাকিল রহমান বললেন, সাহসী মেয়ে, এখন তোমাকে সাহায্য করা হবে। তুমি অন্য মেয়েদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। নুবার মা অশ্রুসজল চোখে বললেন, আল্লাহ আপনার মঙ্গল করুন। আমিন। নোবা জানে যুদ্ধ সে জয় করেছে, নিজের জন্য, সমাজের অন্য মেয়েগুলোর জন্য। এবার সে মুখ তুলে বলবে, আমি নোবা, আমি নারী, আমি নির্দোষ, আমি লড়তে জানি। নোবা গোয়েন্দা শাকিল রহমানের সাহায্যে সত্যিকারের পুরো ভিডিওটা নিজেই অনলাইনে ছড়িয়ে দেয় ও ভিডিওটা পোস্ট করে। এই ভিডিওটা প্রচুর ভাইরাল হয়। এতদিন যারা নোবাকে গালি দিত তাদের চোখে এখন লজ্জা। তারা এখন নোবার হয়ে অনলাইনে প্রতিবাদ করে। তবে কিছু নিচু মানসিকতার মানুষ মন্তব্য করে, বোরকা পরলে এমন হতো না, হাত মোজা পা মোজা পরেনি, এমন তো হবেই। কি নির্লজ্জ মেয়ে, নিজের ভিডিও নিজে অনলাইনে প্রকাশ করে। কলেজের করিডোরটা তখন থমথমে। নোবা মাথা উঁচু করে বসে আছে, পাশে শাকিল রহমান বসা। অধ্যক্ষ স্যারের হাতে সিসিটিভি ফুটেজ। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে নোবার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর বিপজ্জনক ঘটনাটা আর নোবার সাহস। সবচেয়ে ভয়ানক ব্যাপারটা তখনই বেরিয়ে আসে। তদন্ত কমিটির একজন সদস্য সাজ বলে ওঠে, ফুটেজ কাটছাট করে অনলাইনে ছড়িয়েছিল শিহাব। এমনকি ভিডিওটা বুস্ট করেছিল যাতে লক্ষ লক্ষ মানুষ দেখে। আমরা ডিজিটাল টিম দিয়ে নিশ্চিত হয়েছি। নুবা অশ্রুহীন চোখে মাথা উঁচু করেই বলে, একজন বন্ধু, একজন সহপাঠী আমার সম্মান নিয়ে খেলল। মোহনা বলল, মেয়েটা তো বেশ চালাক, সাহসী, তবে অত সাহস আবার বিপদের। একজন শিক্ষিকা বললেন, ওভাবেই ঝোপে কেন গেলে? প্রতিবাদ করতে পারতে। নুবার চোখে পানি এসে যায়। প্রতিবাদও করেছি, প্রমাণও রেখেছি, তবুও প্রমাণ করতে হচ্ছে আমি নির্দোষ। আপনার কি মনে হয় আমি তিনজনের সাথে একা লড়তে পারতাম? শিক্ষিকা নিশ্চুপ। সবাই যখন অবাক, তখন শিহাব মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে, চোখে কিছুটা গ্লানি। অধ্যক্ষ বললেন, কেন এমন নোংরা কাজ করলে শিহাব? শিহাব কণ্ঠে আক্ষেপের সুরে ঢেলে বলল, আমি নুবাকে ভালোবাসতাম। নুবাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু নুবা রাজি হয়নি। আগে পড়ালেখা শেষ করবে, শিক্ষকতা করবে, তারপর এসব বিষয় নিয়েই ভাববে। তাই আমি ক্ষোভ থেকে এই কাজটাই করি। শাকিল রহমান বলল, তুমি ওকে ভালোবাসোনি শিহাব। ভালোবাসার মানুষকে ভিন্ন উপায়ে শাস্তি দিতে পারতে। যার সম্মান নিয়ে ছিনিমিনি খেলা যায় সে আর যাই হোক ভালোবাসার মানুষ না। নুবা তোমার মোহমাত্র। চারপাশে চাপা গুঞ্জন ওঠে। শিহাব আবারও বলে, আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। তবুও বলবো, আমাকে ক্ষমা করুন আপনারা। অধ্যক্ষ স্যার বললেন, তুমি নিজের ভুল স্বীকার করো, নুবার কাছে ক্ষমা চাও। শিহাব নুবার কাছে ক্ষমা চায়। অধ্যক্ষ নুবাকে আবার ভার্সিটিতে নিয়মিত ক্লাস করতে বলেও বিষয়টি ভুলে যেতে বলে। একজন শিক্ষিকা একদিন ক্লাসে বললেন,
একটা মেয়ের চরিত্র না দেখে আমরা তার পোশাক দেখি, আর একটা সত্যি ঘটনা না দেখে আমরা সোশ্যাল মিডিয়ার কমেন্টে দেখি। আমরা কতটা অসভ্য হয়েছি এটা জীবিত সাক্ষ্য আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। অশ্লীল স্পর্শ পাওয়া কিছু মেয়ে বুঝতে সেই শিক্ষিকাকে দেখিয়ে বুঝল এখনও কিছু মানুষ আছে যাদের মধ্যে সত্যিকারের মূল্যবোধ রয়েছে। বিক্ষুব্ধ জনগণের আক্রোশে রিনব ইরহাম জাহিদকে পুলিশে ধরে। শিহাব পালিয়ে যায়। পুলিশ শিহাবের খোঁজ পেলেও তদন্তে গড়িমসি করে। শিহাবকে ধরে না, কারণ শিহাবের বাবা আয়ান এলাকার পাওয়ারফুল নেতা। ওসিকে শিহাবের খোঁজ গোপন রাখার জন্য 1 লক্ষ টাকা দেয়। ভিডিওটা ফেক হলেও মেয়েটা ভালো না, না হলে এমন কাণ্ড হয়। এই জন্য মেয়েদের বাইরে পড়তে দেওয়া উচিত না। বাড়ির সম্মান ডুবাই দিছে। নুবা নির্দোষ প্রমাণ হওয়ার পরেও সমাজ তাকে বিচার করে ফেলেছে। নুবা নিজে বাসার বারান্দায় দাঁড়িয়ে এগুলো শোনে। প্রথম দিকে কান্না আসতো, এখন আসে ঘৃণা। এই সমাজ শুধু নির্যাতিতার বিচার করে, অপরাধীর দিকে কখনো আঙ্গুল তোলে না। রাত তখন অনেক গভীর। একটা অনেক পুরনো বাংলো বাড়িতে লুকিয়ে থাকে শিহাব। বাংলোর আশপাশ নীরব নিস্তব্ধ। অভিযোগ প্রমাণিত। পরিবার থেকে বিচ্ছিন্ন, বন্ধুবান্ধব মুখ ফিরিয়েছে। জনগণ তাকেও গ্রেফতার করতে বলছে। তবে তার বাবার টাকা দিয়ে পুলিশের মুখ বন্ধ রেখেছে। কিন্তু শিহাব জানে না, সবাই যে বিচারে ভরসা রাখে। নুবা তাতে সন্তুষ্ট হয়নি। নুবা সেই রাতেই সিদ্ধান্ত নিয়েছিল, আমার সাজানো গোছানো সুন্দর জীবন নষ্ট করে দিয়েছে, আমার মান সম্মান নিয়ে নোংরা খেলা খেলেছে। আর এই নোংরা খেলার শাস্তি শুধুমাত্র ক্ষমা চাওয়া হতে পারে না। বাংলোর পেছনের ছোট রাস্তায় শিহাব যখন ধূমপান করতে বের হয়, তখন হুডি পরা একটি ছায়ামূর্তি ধীরে ধীরে কাছে আসে। শিহাব ভয়ঙ্কর কণ্ঠে কে যেন ডেকে উঠল। পেছন ফিরে তাকিয়ে চমকে ওঠার সুযোগও পেল না ছেলেটা। নুবার হাতে থাকা দা শিহাবের পেটে ঢুকিয়ে দিল। প্রথমে আঘাতে শিহাব মাটিতে শুয়ে পড়ে ছটফট করতে থাকে। নুবা শিহাবকে ফিসফিস করে বলে, তোমার দেহ হয়তো মরে যাবে, কিন্তু আমার মানসিক মৃত্যুটা তুমি কখনোই বুঝবে না। শিহাবের নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে শিহাবের মুখ থেকে শুধু একটা বাক্যই বের হয়, ক্ষমা করো। কিন্তু নুবা ফিরে তাকায় না। সে রওনা দেয় বাসার উদ্দেশ্যে। নুবার বুকের ভেতরে একটা হিমশীতল প্রশান্তি। এবার তার কণ্ঠে দৃঢ়তা। আমি নুবা, আমি নারী, আমি নির্দোষ, আমি লড়তেও জানি। 1 মাস পর শিহাবের নিথর দেহ যখন বাংলোর পিছনের রাস্তায় পাওয়া যায়, প্রথমে পুলিশ ভেবেছিল এটা হয়তো ছিনতাইয়ের ঘটনা, কিন্তু খুব তাড়াতাড়ি সন্দেহ গাঢ় হয়ে ওঠে। ডিটেকটিভ সাদিক বললেন, ওর মোবাইলটা আছে, ওয়ালেট ঠিকঠাক। ছিনতাই হলে টাকা পয়সা মোবাইল থাকবে কেন? সিসিটিভি ফুটেজ চেক করা হয়, কিন্তু ওই রাতে কারেন্ট চলে গিয়েছিল, তাই ফুটেজে কিছুই নেই। তবে পুলিশ কনস্টেবল সাদিক খেয়াল করলেন, শিহাবের মৃত্যুর আগের 1 মাস আগে কলেজ প্রশাসন ও ছাত্রদের মধ্যে নুবার নাম প্রচণ্ড আলোচনায় ছিল। ভিডিও গুজব, ছাত্রছাত্রীদের বিক্ষোভ, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ঘটনাগুলো সবই শিহাব আর নুবাকে ঘিরে। তিনি খেয়াল করলেন, নুবা সেদিন থেকে একদম চুপচাপ। না কোনো পোস্ট, না কারো সঙ্গে আলাপ, এমনকি তদন্ত চলার সময়ও এক ধরনের নির্লিপ্ততা। নুবা যখন আয়নায় তাকায়, নিজেকে অপরাধী মনে হয় না, বরং মনে হয় সে একটা দায়িত্ব শেষ করেছে। তার ভিতরে প্রশান্তি। তার বুকের মাঝে কোনো ভার নেই, নেই অপমান। তার অক্ষিকোটরে আর অশ্রুকণা নেই। সে জানে না পুলিশ তাকে সন্দেহ করে কিনা, কিংবা ভবিষ্যতে কি হবে। কিন্তু সে জানে শিহাব এখন আর কোনো মেয়ের জীবন নষ্ট করতে পারবে না। একদিন ছাদে দাঁড়িয়ে নুবা আকাশের দিকে তাকায়। তার ভেতরের কণ্ঠ বলে, এটা ন্যায় বিচার ছিল, হয়তো আইন সেটা মানবে না, কিন্তু আমার আত্মা মানে। পুলিশ কনস্টেবল সাদিক ধীরে ধীরে একটা জিনিস বুঝতে শুরু করলেন, এই খুনটা খুব ভালোভাবে পরিকল্পনা করা। এবং যার হাত ছিল সে মোটেও অপরাধী সুলভ আচরণ করেনি, বরং যেন আত্মবিশ্বাসী আর নিশ্চিন্ত। শিহাবের ফোন ট্র্যাকিং, তার সবশেষ বার্তা এবং গোপন ড্রাইভে পাওয়া একটি নোট, সব মিলিয়ে পুলিশের চোখে একটাই নাম ঘুরপাক খেতে থাকে, নুবা। সন্ধ্যা 6টা, তদন্ত কক্ষ। ঘরের দেয়ালে ম্লান আলো, একটা ক্যামেরা রেকর্ড করছে। সামনে নুবা বসে আছে শান্ত মুখে, তার হাতে হাত করা নেই। পুলিশ সন্দেহের ভিত্তিতে নুবাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। নুবার সামনে 1 কাপ কফি, কিন্তু সে ছুঁয়েও দেখেনি। পুলিশ কনস্টেবল সাদিক ও তিহান নুবার সামনের চেয়ারে বসে আছে। সাদিক, নুবা ইসলাম, আপনি কি জানেন কেন আপনাকে এখানে আনা হয়েছে? নুবা, না। সাদিক, তুমি কি জানো শিহাবের মোবাইল থেকে একটা ফোল্ডার পাওয়া গেছে, নাম ছিল ডিল উইথ নুবা? নুবা, না। তুমি তো ওই নুবা, কি ঠিক বলছি? নুবা, জানি না। সাদিক, শিহাব বাংলোতে ছিল, তুমি জানতে? অপরাধী তো এলাকাবাসীর কাছে লুকিয়ে থাকে।
কটু স্বরে তিহান বলে, সত্য বলো নুবা, খুনটা তুমি করেছ, তাই না? চোখে আগুন নিয়ে নুবা বলে, ও যদি বেঁচে থাকতো তবে বুঝতে পারতো একটা মেয়ে কতটা ভেঙে পড়লে, কতটা অপমান সহ্য করলে এই সিদ্ধান্তে পৌঁছায়। আমি কি করলাম? তার চেয়ে বড় প্রশ্ন হওয়া উচিত, আমি কেন করলাম? সাদিক, তোমার কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে খুনটা তুমিই করেছ। খুবই ঠান্ডা মাথায় প্ল্যান করেছে খুন করার জন্য। হ্যাঁ, করেছিলাম। যে লোকটা আমার জীবনের সর্বনাশ করেছে, সে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমি লোকলজ্জায় মাথা নিচু করে হাঁটছি। এটা কি ন্যায় বিচার? সাদিক, আমরা ন্যায় বিচারের কথা বলি, কিন্তু আইন হাতে তোলা ঠিক না। তাচ্ছিলের হাসি হেসে নোবা বলে, যে আইনে ধর্ষিতার শাস্তি হয় আত্মহত্যা, বা ধর্ষকের শাস্তি হয় 2 দিনের জেল, ওই আইনের মুখে আমি থুতু দেই। হ্যাঁ, আইন নিজের হাতে তুলে নিয়েছি আমি। আপনারা বলুন, এ সমাজে মেয়েরা কখনো ন্যায় বিচার পায়? তাই আমি যেটা করেছি সেটা আমার নিজের ন্যায় বিচারের রায়। আপনারা চাইলে আমায় সাজা দিতে পারেন, অসুবিধে নেই। রুমে নিস্তব্ধতা। সাদিক চুপ করে যায়। তিহান বিস্মিত হয়ে নুবার দিকে তাকিয়ে থাকে। আদালতের শেষ রায় ঘোষণার দিন। আদালত কক্ষ কানায় কানায় পূর্ণ। সংবাদ মাধ্যম, মানবাধিকার কর্মী, সাধারণ মানুষ সবাই যেন টান টান উত্তেজনায় অপেক্ষা করছে। বিচারক রিয়াদ কাগজের পৃষ্ঠা উল্টিয়ে বললেন, এই মামলায় প্রমাণ পাওয়া গেছে যে অভিযুক্ত নুবা ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে শিহাবকে হত্যা করেছেন। তবে এই মামলার প্রসঙ্গে উল্লেখযোগ্য যে নিহত শিহাব নিজে ভিকটিমের ব্যক্তিগত ভিডিও কাটছাঁট করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়, এবং এই ঘটনার ফলে ভিকটিম মারাত্মক মানসিক নির্যাতনের শিকার হন। আদালত মনে করে এই মামলার প্রেক্ষাপট এবং ভিকটিমের সম্মানে সামাজিক অপপ্রচার একটি বড় ভূমিকা রেখেছে। ভিকটিম ন্যায় বিচার না পাওয়ায় খুন করেছে। এই পরিস্থিতি বিবেচনায় আদালত নির্দেশ দেয়, 1. নোবা ইসলামের বিরুদ্ধে দণ্ডবিধি 302 ধারা অনুযায়ী দোষ প্রমাণিত হয় 10 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। 2. একই সাথে সমস্ত অনলাইন মাধ্যম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ফাইল শেয়ারিং সাইট ও চ্যাট গ্রুপ থেকে নোবার ভিডিও সংক্রান্ত সমস্ত কন্টেন্ট মুছে ফেলার নির্দেশ দেওয়া হলো। 3. বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এই নির্দেশ যত কার্যকর করতে বলা হলো। 4. ভবিষ্যতে এ ধরনের অপপ্রচারে জড়িত কাউকে ছাড় না দেওয়ার কঠোর বার্তা দেয় এই আদালত। আদালত পাঠপত্র রায় ঘোষণা করে উঠে যান। বাইরে তখন নীরবতা। কেউ তালি দেয় না, কেউ প্রতিবাদ করে না, কিন্তু অনেক নারীর চোখে পানি ঝরে স্বস্তির, প্রতিবাদের। নুবা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। তার মুখে কোনো ভয় নেই, কেবল এক ধরনের প্রশান্তির ছায়া। রায়ের পরের দিন টেলিভিশনের স্ক্রিনে নুবার ছবি ভেসে উঠেছে। শিরোনামে বড় করে লেখা, এক মেয়ের সম্মানের লড়াই, এক নৃশংস হত্যার স্বীকারোক্তি। কিছু লোক চা খেতে খেতে বলে, মেয়েটা ভুল করেছে ঠিকই, কিন্তু ওকে কেউ কি বুঝেছিল? ওই ভিডিওটা ছড়ানোর পর তো কেউ পাশে দাঁড়ায়নি। ভাই, ও সাহসী। অনেকে আত্মহত্যা করতো ওই অবস্থায়, ওই রকম মায়াভরা মুখগুলোতেই। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় বলেছিল, এদের মতো মেয়েরা নিজেরাই ডাকে সর্বনাশ, অন্য মেয়েরা তো এমন হয় না। এইটা নিশ্চয়ই কোনো দোষ ছিল। আজ তারাই কাছে, মায়া কান্না করছে। কেউ নুবার মায়ের খোঁজ নেয়, নুবার মাকে খাবার দেয়। কেউ পোস্ট দেয়, নুবা তুমি লড়াকো, তুমি আমাদের অনুপ্রেরণা। কিন্তু নুবার মা জানেন, এইসব মানুষের কান্নার ভেতরে কোনো অনুশোচনা নেই, শুধুই ট্রেন্ড বদলেছে। আগে ঘৃণা ছিল ট্রেন্ড, এখন সহানুভূতি। নুবার মা উচ্চ আদালতে অ্যাপ্লাই করে। নুবার উকিল যুক্তি দেয়, শিহাবের করা অপরাধটা বিচারহীন থেকে গেলে সমাজে ভুল বার্তা যাবে। আরও যুক্তি দেয়, নুবা সমাজের ভয়ঙ্কর এক বাস্তবতার শিকার। সে ন্যায় বিচার না পাওয়ায় আইন নিজের হাতে তুলে নিয়েছে। উচ্চ আদালত রায় দেয়, নুবা শাস্তি পাবে, তবে সর্বোচ্চ নয়, কারণ সে ন্যায় বিচার না পেয়ে আইন নিজের হাতে তুলে নিয়েছে, যা অপরাধ। তবে প্রেক্ষাপট অনুধাবনযোগ্য। নুবাকে 3 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। নুবা আবার পড়াশোনায় মন দেয়। কারাগারে ফোন ব্যবহারের অনুমতি না থাকায় নুবার অনলাইনে জব করার সুযোগ নেই। বছর 3 পর নুবা কারাগার থেকে বের হয়। শান্ত চোখে সে বেরিয়ে আসে, বুক ফুলিয়ে, মাথা উঁচু করে। সমাজের চোখে সে তখন আরও কোনো অপরাধী নয়, বরং এক সাহসী প্রতিবাদী নারী। তার তৈরি নিরাপদ নারী আশ্রম এখন বহু নির্যাতিতার নিরাপদ আশ্রয়। সমাপ্তি। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না কিন্তু। ধন্যবাদ।